গত ক্লাসে আমরা রিকার্ডোর খাজনা তত্ত্বটা পড়েছিলাম, তাই না? জি ম্যাম। আচ্ছা, জাস্ট তত্ত্বটাতে আমরা তো গত দিন আমরা নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে করেছিলাম। আজকে আমরা একটু জ্যামিতিক ভ্যালু দিয়ে একটু জাস্ট দেখে নিব, হ্যাঁ, যে জ্যামিতিক ভাবে যদি মানগুলো দেওয়া থাকে বা জ্যামিতিক স্টাইলে যদি বের করতে পারে তাহলে আমরা কিভাবে সেখান থেকে খাজনা বের করতে পারবো। হ্যাঁ, তো সেটা আজকে আমরা এখানে একটু দেখবো, তারপর আমরা আধুনিক খাজনা তত্ত্বে চলে যাব। হ্যাঁ, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? জি ম্যাম, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ক্লাসে আমরা রিকার্ডো তত্ত্বটাতে নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে দেখেছি, তো আজকে আমরা এটা একটু জ্যামিতিক ভ্যালু দিয়ে দেখবো। হ্যাঁ, জ্যামিতিক ভ্যালু দিয়ে মানগুলো আসলে আমরা কিভাবে বের করব এটা আজকে একটু দেখে তারপর আমরা আধুনিক খাজনা তত্ত্বটা পড়বো। হ্যাঁ, এখানে চিত্রে আমরা ভূমি অক্ষে দেখাবো জমির পরিমাণ, হ্যাঁ, ল্যান্ডের পরিমাণ। ল্যান্ড হচ্ছে আমার লম্ব অক্ষে, ভূমি অক্ষে, আর লম্ব অক্ষে দেখাবো আমরা হচ্ছে তোমার রেভিনিউ এন্ড কস্ট। হ্যাঁ, তোমরা চিত্রটা একটু সবাই আঁকবা, তোমরা মনোযোগ দিয়ে করো দেখি। এখন দেখো এসডব্লিউ গুলোতে কারো কোনো কিন্তু ভুল হয় না। বাজার চ্যাপ্টারেও কারো আল্লাহর রহমতে ভুল হয়নি, খাজনা চ্যাপ্টারে যে এসডব্লিউ গুলো দিয়েছি সেগুলোতেও আল্লাহর রহমতে কারো ভুল হয়নি। ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করবা, দেখবা যে মানে ইকোনমিক্সের টপিকস গুলো সহজ। যদি করতে পারো তাহলে দেখা যায় যে ফুল নাম্বার পাওয়া যায়, কারণ এগুলো ম্যাক্সিমামই তো ম্যাথমেটিক্যাল, তো সেই জন্য এখানে নাম্বার যেটা আসে সেটা পুরোপুরি দেওয়া যায়। তোমার ক্লাসটা যদি একটু মনোযোগ দিয়ে করো, হাতে কলমে শিখো, তাহলে কিন্তু তোমাদের জন্যই উপকার হবে। বাসায় এতটা মানে খুব অনেকক্ষণ সময় না দিলেও হয়, বুঝতে পারছো? আচ্ছা, আমরা ভূমি অক্ষে দেখাচ্ছি ল্যান্ডের পরিমাণ, আর লম্ব অক্ষে দেখাচ্ছি আমরা রেভিনিউ এন্ড কস্ট, আয় এবং ব্যয় দেখাচ্ছি। এটা হচ্ছে আমার মূল বিন্দু। এখন আসো, যে প্রথম শ্রেণীর জমি এটা আমরা দেখতেছি, এটা হচ্ছে আমার কি ফার্স্ট গ্রেড জমি, ফার্স্ট গ্রেড সংক্ষেপে লিখি। হ্যাঁ, এটা হচ্ছে আমার সেকেন্ড, এটা হচ্ছে আমার থার্ড গ্রেড, অর্থাৎ তৃতীয় শ্রেণীর জমি, ফার্স্ট সেকেন্ড এন্ড থার্ড। এখন প্রথম শ্রেণীর জমিতে আমি এখানে এখন মানে যদি ধরে নেই যে আমি দুইটা দিয়েই করি, দুইটা দিয়ে করলে তোমার মানে দুইটা দিয়ে একসাথে দেখাই দিই। তো প্রথমে আমি জ্যামিতিক ভ্যালুটা দিয়ে করি। জ্যামিতিক ভ্যালুতে আমি এখানে নামগুলো দিয়ে দেই। পি হচ্ছে আমার কিউ ক্যাপিটাল, এখানে নাম দিলাম আমি পি অ্যান্ড কিউ। হ্যাঁ, তারপরে এখানে আমরা নাম দেই আর
চিত্রটা দেখতেছো সবাই? আঁকতে পারছো সবাই? জি ম্যাম। দেখো আমরা গত ক্লাসে যখন করছিলাম জি তখন ম্যাম। হ্যাঁ নিউমেরিক্যাল ভ্যালু দিয়েছিলাম যে ধরো এখানে ধরে নিচ্ছে 1000, এখানে 2000, এখানে 4000। হ্যাঁ এইভাবে আমরা ভ্যালুগুলো ডিটারমিনেশন করছিলাম যে এখানে হচ্ছে 1000, 2000 ধরে নিচ্ছি, এখানে হচ্ছে 4000। যদি এখানে 1000 টাকা আমার কি বলে রেভিনিউ এন্ড কস্ট হয়, তাহলে এক্ষেত্রে আমার খাজনার পরিমাণ এখানে থাকে 0। হ্যাঁ 1000 থেকে 1000 মাইনাস দিলে তখন আমার সেটা প্রান্তিক জমি হয়ে যায়, তার সেক্ষেত্রে আমার মান ছিল এখানে 0 ছিল। এখানে 2000 থেকে এখানে আমার 1000 জমি কস্টটাকে বাদ দিই, তাহলে 2000 থেকে 1000 বাদ দিলে আমার ছিল 1000 টাকা খাজনা দিতাম। আর এখানে 4000 থেকে 1000 বাদ গেলে 3000 টাকা আমি সেখানে কি করতাম, খাজনা দিতাম। ঠিক আছে, অর্থাৎ আয় থেকে ব্যয় বাদ দিলে নিট যে বাকি উদ্বৃত্তটা থাকতো সেটাই আমরা কি করতাম, খাজনা হিসেবে কাউন্ট করতাম। এখানে এখন আমরা কি করব যে নিউমেরিক্যাল ভ্যালু অনুসারে এখন কি করব, এটাকে কাউন্ট করব যে এখানে আসলে প্রথম শ্রেণীর জমির ক্ষেত্রে খাজনা কতটুকু, দ্বিতীয় শ্রেণীর জমির ক্ষেত্রে খাজনা কতটুকু, তৃতীয় শ্রেণীর খাজনার ক্ষেত্রে কতটুকু। তাহলে এখন আসলে তাহলে প্রথম লিখো যে প্রথম শ্রেণীতে খাজনা, প্রথম শ্রেণীর জমিতে খাজনা লিখো, প্রথম শ্রেণীর জমিতে খাজনা। প্রথম শ্রেণীর জমিতে খাজনা। প্রথম শ্রেণীর জমিতে খাজনা। হ্যাঁ আমি ইংলিশে লিখতেছি, তোমরা একটু বাংলায় লিখবা। প্রথম শ্রেণীর জমির খাজনার ক্ষেত্রে আমরা কি করব যে আর থেকে সি টাকে মাইনাস দিব। তাহলে দেখো যদি আমার আর প্রথম শ্রেণীর ক্ষেত্রে আর মাইনাস সি, হ্যাঁ আর মাইনাস সি যদি হয়, তাহলে এখানে দেখো ইকুয়ালস আর মাইনাস সি যদি হয়, তাহলে এখন দেখো সেটাকে আমরা বলছি কি, খাজনা। আচ্ছা রেভিনিউ, তো রেভিনিউ মাইনাস সি, তাহলে রেভিনিউ মাইনাস সি যদি আমরা দেখি তাহলে কত আসবে, রেভিনিউ কত, ও এ এন এম, ও এ এন এম মাইনাস কস্ট কতটুকু আসতেছে, ও এ ও এ আচ্ছা এখানে কিউ দিয়েছি না, আচ্ছা এটা অসুবিধা নেই, ও এ কিউপি, ও এ কিউপি। ঠিক আছে, ও এ এন এম হচ্ছে আমার রেভিনিউ, আর কস্ট কতটুকু, ও এ কিউ পি হচ্ছে আমার কি, খরচ। ঠিক আছে, তাহলে এখন এক্ষেত্রে আমার রেভিনিউ কতটুকু আসবে, রেভিনিউ হচ্ছে আমার এই অংশটুকু, পি কিউ এন এম, এতটুকু হচ্ছে আমার কি রেন্ট। হ্যাঁ পি কিউ এন এম, এতটুকু হচ্ছে কি আমার রেন্ট। এটা হচ্ছে প্রথম শ্রেণীর জমিতে আমার খাজনা। প্রথম শ্রেণীর জমিতে খাজনা কতটুকু, তাহলে আমার পি কিউ এন এম এতটুকু পরিমাণ। দেখো সবাই বুঝতে পারছো নাকি? ম্যাম আরেকবার একটু বুঝিয়ে দেন। আচ্ছা খাজনার সূত্রটা কি ছিল, যখন আমরা মোট উৎপাদন বা আয় থেকে যখন আমরা কি করব যে ব্যয়টাকে বাদ দিব, তাই না? মোট উৎপাদন বা আয় থেকে মোট ব্যয়টাকে কি করব আমরা, বাদ দিব, ততটুকু হচ্ছে কি আমার খাজনা। তাই জন্য আমরা এখানে কি লিখলাম, রেভিনিউ থেকে কস্টটাকে বাদ দিলাম। তোমরা বাংলায় লিখবা যে প্রথম, বাংলা এভাবে লিখবা, আমি বলতেছি ঠিক এভাবে লিখো, প্রথম শ্রেণীর জমিতে, প্রথম শ্রেণীর জমিতে লিখে কোলন দাও, প্রথম শ্রেণীর জমিতে কোলন দাও, লিখো উৎপাদন বা আয় হচ্ছে তোমার, উৎপাদন বা আয় হচ্ছে তোমার ও এ এন এম, উৎপাদন, উৎপাদন
বা আয় হচ্ছে তোমার ও এ এন এম। ব্যয় হচ্ছে ma'am, তোমার লিখছি। ও এ কিউ পি। ব্যয় হচ্ছে তোমার ও এ কিউ পি। তাহলে এখন আসো আমি ও ও এ এন এম থেকে ও এ কিউ পি যদি বাদ দিই, বাকি অংশ কতটুকু? এতটুকু থাকে না? এই অংশটুকু থাকে না শুধু? জি ম্যাম। তাহলে ও পি কিউ এন এম এতটুকুই হচ্ছে কি আমার খাজনা। খাজনা হিসেবে আমার কতটুকু হবে? পি কিউ এন এমটাই হবে কি আমার খাজনা। জি ম্যাম, বুঝেছি। ক্লিয়ার এতটুকু? সবাই বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, এবার আসলে লিখো দ্বিতীয় শ্রেণীর জমিতে। দ্বিতীয় শ্রেণীর জমিতে দ্বিতীয় শ্রেণীর জমিতে দ্বিতীয় শ্রেণীর জমিতে দেখো উৎপাদন বা আয় হচ্ছে তোমার এ বি টি আর। এ বি টি আর এতটুকু হচ্ছে কি আমার উৎপাদন বা আয়, ঠিক আছে? আর তোমার খরচ হচ্ছে কতটুকু? খরচ হচ্ছে তোমার এ বি এল কিউ। এ বি এল কিউ পরিমাণ হচ্ছে তোমার কি খরচ, হ্যাঁ? আর এখন আমি এ বি টি আর থেকে এ বি এল কিউ যদি বাদ দিই, তাহলে আমার যে অংশটা থাকবে এতটুকু হচ্ছে কি আমার খাজনা। অর্থাৎ অংশটুকু কতটুকু? কিউ এল টি আর পরিমাণ হচ্ছে কি আমার খাজনা। কিউ এল টি আর হচ্ছে আমার কি দ্বিতীয় শ্রেণীতে খাজনা। বুঝতে পারছো সবাই? জি ম্যাম। জি ম্যাম। এবার তৃতীয় শ্রেণীতে খাজনাটা আমরা বের করি, আগের মতো আমরা লিখে ফেলি। তৃতীয় শ্রেণীর জমিতে খাজনা হচ্ছে আমার কি, দেখো এখানে আমার যেটা উৎপাদন বা আয় সেটাই হচ্ছে আমার কি খরচ। তাহলে এক্ষেত্রে আমার কোনো ধরনের খাজনা দিতে হচ্ছে না, অর্থাৎ এটাই হচ্ছে আমার কি প্রান্তিক জমি। এই ধরনের জমিতে খাজনা হচ্ছে কি আমার শূন্য, ঠিক আছে? আর তোমরা জি যখন জ্যামিতিক মানগুলো ইনপুট দিবা তখন তোমরা কিন্তু এভাবে বি সি ডি এল এভাবে লিখবা। তোমরা এভাবে লিখবা না যে বি সি এল ডি, এভাবে লিখবা না। যেখান থেকে শুরু করবা সেটা থেকে কি করে সেখান থেকে আবার মেনটেন করার চেষ্টা করবা, ঠিক আছে? পর্যায়ক্রমে সেখান থেকেই কি করবা, মেনটেন করার চেষ্টা করবা। যেমন ধরো এ বি আর টি এভাবে লিখবা না, এ বি টি আর, ঠিক আছে? সিরিয়ালটা কি করবা, মেনটেন করবা। আমি কি বলছি বুঝতে পারছো? সিরিয়াল মেনটেন না করলে পুরোটাই জিরো দেওয়া হবে।
এখন দেখো রিকার্ডো খাজনা তত্ত্বে আমরা নিউমেরিক্যালিও গত ক্লাসে দেখেছি, আজকে আমরা দেখলাম কি জ্যামিতিক বা জিওমেট্রিক্যালি যেভাবে আমরা মানগুলো বের করতে পারি। এখন এইভাবে যদি আমি দিয়ে দেই কোনো কারণে যে বা কোনোভাবে যদি উদ্দীপকে আসে যে এইভাবে চিত্রটা দেওয়া আছে বা উপরোক্ত উদ্দীপক থেকে খাজনা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় মানে বা উপরোক্ত উদ্দীপকটি কোন তত্ত্বটিকে সমর্থন করে, উক্ত তত্ত্ব অনুসারে খাজনার পরিমাণগুলো ব্যাখ্যা করো। হ্যাঁ, যদি আমার 3 নাম্বার এবং 4 নাম্বার জন্য কোশ্চেনটা দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে তোমার যদি মানটা এভাবে দেওয়া থাকে পারবা না বের করতে? জি ম্যাম। আচ্ছা, শুধু 1-2 জন রেসপন্স করলে তো হবে না, সবাইকে তো বলতে হবে যে বুঝছি বা বুঝি নাই। জি ম্যাম। বুঝতে পারছো? জি ম্যাম। তাহলে এখন আমরা চলে যাবো যে খাজনার আধুনিক তত্ত্ব। হ্যাঁ, স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা, আচ্ছা আজকে তোমার অষ্টম অধ্যায় লেকচার 3, মানে এটা হচ্ছে তোমার খাজনা তত্ত্বের আজকে হচ্ছে লেকচার নাম্বার 3। এমনি টোটাল আমাদের লেকচার আজকে হচ্ছে তোমার 21 চলতেছে। দেখো এখানে আমরা কি আজকে কি কি দেখতে পারবো মানে শিখবো। আধুনিক খাজনা তত্ত্ব নির্ধারণ। আধুনিক খাজনা তত্ত্বটাকে আবার স্থিতিস্থাপকতার দৃষ্টিকোণ থেকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। যখন উপকরণের যোগান পূর্ণ স্থিতিস্থাপক, যখন উপকরণের যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক, যখন উপকরণের যোগান পূর্ণ স্থিতিস্থাপক অপেক্ষা কম। হ্যাঁ, তো এটা আমরা আধুনিক খাজনা তত্ত্বটাকে কি করবো, এরপর আমরা চিত্রের সাহায্যে বিশ্লেষণ করবো। এই 3টা স্তর, 3 ভাবে আমরা কিভাবে চিত্রের সাহায্যে বিশ্লেষণ করা যায় সেটা এখানে আমরা কি করবো দেখবো। হ্যাঁ, এখন আসো আধুনিক খাজনা তত্ত্ব নির্ধারণ। আমরা এখানে কি বলছেন যে খাজনার আধুনিক ধারণা ডেভিড রিকার্ডোর ধারণা থেকে পৃথক। হ্যাঁ, রিকার্ডো খাজনা তত্ত্বের পরিবর্তিত সংস্করণ হলো খাজনার আধুনিক তত্ত্ব। তত্ত্বটি প্রসার লাভ করান এই অর্থনীতিবিদগণ জেফসন, প্যারেটো, মার্শাল, জোয়ান রবিনস। হ্যাঁ, প্রথম আলোচক কারা? তারা যারা হচ্ছে জে.এস. মিল, তারপর হচ্ছে তোমার জোয়ান রবিনসন, বোল্ডিং, স্টিগলার এবং স্যামুয়েলসন। ওনারা হচ্ছেন তোমার প্রথম আলোচক। এখন আসো আধুনিক অর্থনীতিবিদগণ মনে করেন যে খাজনা শুধু জমির ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না, বরং সকল উপকরণ, হ্যাঁ, যেগুলো আয়ের সাথে জড়িত তাদের থেকেই আমরা কি করতে পারি, খাজনা তাদের মধ্যেও কি হতে পারে, অন্তর্ভুক্ত হতে পারে। আমদানি উৎপাদনের উপকরণ সাধারণত 4টা: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। হ্যাঁ, এছাড়াও আমরা এখন নতুন করে আরেকটা উপকরণের কথা বলে থাকি, সেটা হচ্ছে তোমার প্রযুক্তি, টেকনোলজি। হ্যাঁ, তো এই ক্ষেত্রে বলা যায় যে খাজনা শুধুমাত্র যে জমি থেকে আসবে তা না। খাজনা তোমার জমি ছাড়াও অন্যান্য যে সকল উপকরণগুলো আছে আমার, সে সকল উপকরণের আয়ের মধ্যেও আমার কি করতে পারে, খাজনাগুলো অন্তর্ভুক্ত থাকে। ঠিক আছে, এই ক্ষেত্রে আধুনিক অর্থনীতিবিদদের সাথে রিকার্ডোর ধারণার এইভাবে আমরা কি করতে পারি, পার্থক্যটা বলতে পারি। কি বলছি মূল বক্তব্য বুঝতে পারছো? যে খাজনা শুধুমাত্র জমির জন্য প্রযোজ্য হবে না, জমি ছাড়াও অন্যান্য যে সকল উপকরণগুলো আছে তাদের আয়ের মধ্যেও খাজনা কি থাকবে, অন্তর্ভুক্ত থাকবে। ঠিক আছে, মূল কথাটা বুঝতে পারছো সবাই? ওনারা এই তত্ত্ব নিয়ে এই কথাটা নিয়ে ওনারা ওনাদের তত্ত্বটাকে আর একটু বাড়িয়েছেন, সম্প্রসারণ করেছেন। এখন দেখো মূল বক্তব্যে কি বলা হয়েছে। উপাদান মানে আমরা উপকরণ বলবো, উপকরণ বলে তোমাদের জন্য আর একটু বুঝতে সুবিধা হবে। উপকরণের কোনো এককের সর্বনিম্ন যোগান দাম বা স্থানান্তর আয় এবং সেই একক থেকে প্রাপ্ত আয়ের মধ্যে, হ্যাঁ, যে ব্যবধান, তাকে আমরা কি বলবো, খাজনা বলবো। দেখো উপকরণের কোনো এককের সর্বনিম্ন যোগান দাম, ঠিক আছে, সর্বনিম্ন যোগান দাম মানে আমি সর্বনিম্ন কতটুকু পরিমাণে মানে কিনতেছি, বাজার থেকে কতটুকু সর্বনিম্ন তার দাম দিয়ে আমি উপকরণটাকে কিনতেছি। বা এখানে একটা কথা আছে যেটা হচ্ছে তোমার স্থানান্তর আয়। স্থানান্তর আয় কোনটা? স্থানান্তর আয় হচ্ছে তোমার একটা বলি। আচ্ছা, স্থানান্তর আয় হচ্ছে তোমার ধরো কোন একটা উপকরণ, আমি বলতেছি একটু মনোযোগ দিয়ে শোনো, কোনো একটা উপকরণের বিভিন্ন একক, ঠিক আছে, পূর্ববর্তী কাজে যদি নিয়োজিত থাকে, পূর্ববর্তী কাজে নিয়োজিত থাকা অবস্থায় সর্বমোট যে পারিশ্রমিক পেত, তাকে বলবো আমরা কি, স্থানান্তর আয়, স্থানান্তর দাম, স্থানান্তর আয় বা যোগান দাম।
সেটা কিরকম, যেমন ধরো আমি যদি এখন ধরো আমি ভূমি শ্রমটাকে যদি আমি বলি, যে যেমন ধরো শ্রম, এখন আমি যদি টিচিং প্রফেশনে না এসে আমি যদি অন্য কোথাও চাকরি করতাম, ঠিক আছে, তো অন্য কোথাও যদি আমি চাকরি করতাম, আমি যদি ধরো ব্যবসা করতাম, তাহলে সেক্ষেত্রে আমার একটা যোগান দাম থাকতো। যে ধরো ধরেন আমি আজকে টিচিং প্রফেশন ছেড়ে দিয়ে নিজের ব্যবসা করবো। এখন টিচিং প্রফেশনে এখন আছি, আমি কলেজে চাকরি করতেছি, আমি একটা ন্যূনতম স্যালারি পাচ্ছি। এখন আমি ধরে নিচ্ছি যে আমার যোগান দাম হচ্ছে এই স্যালারিটা। এখন আমি ধরে নিচ্ছি যে আমি চাকরি ছেড়ে আমি এখন ব্যবসা করব। এখন ব্যবসা করতে গেলে আমার মাথা সবসময় থাকতে হবে, থাকে এটা ন্যাচারালি মানুষের মনে, যে আমি তো আগে চাকরি করে এত টাকা পেতাম, এখন ব্যবসা করেও আমাকে প্রতি মাসে এতটুকু পরিমাণ টাকাটা আমাকে আর্ন করতে হবে। এরপর আমি চেষ্টা করবো কি বেশি পরিমাণে আর্ন করতে। অর্থাৎ যখন কোনো উপকরণকে আমরা অন্য একটা উৎপাদন কাজে স্থানান্তর করি, তাহলে পূর্ববর্তী কাজে যে সে যে পরিমাণ পারিশ্রমিক পেত, সেটাই হচ্ছে তার স্থানান্তর আয়। কি বলছে বুঝতে পারছো? কোন একটি উপকরণের বিভিন্ন একক যদি আমরা পূর্ববর্তী কাজে নিয়োজিত থাকা অবস্থায় সর্বমোট যে সে পারিশ্রমিকটা পেত, তাকে আমরা বলবো তার স্থানান্তর আয় বা যোগান দাম। স্থানান্তর আয় কাকে বলে বোঝা গেছে? জি ম্যাম। এবং সেই একক থেকে প্রাপ্ত আয়ের মধ্যে, সেই একক থেকে আমরা প্রাপ্ত আয়ের মধ্যে যে ব্যবধান, অর্থাৎ এখন আমি যদি ধরো ব্যবসাটা শুরু করলাম, ব্যবসাটা শুরু করার পরে এখন আমি যদি বেশিও ইনকাম করতে পারি, কমও ইনকাম করতে পারি, আবার নেগেটিভ ইনকামও করতে পারি। এই ক্ষেত্রে আমার যে প্রাপ্ত আয়টা হবে, পারিশ্রমিক থেকে সেই প্রাপ্ত আয়টা বাদ দিলে বাকি যে অংশটুকু থাকবে সেটাই হচ্ছে আমার কি খাজনা। ঠিক আছে? জি ম্যাম। এখন আসো যোগান দাম বা স্থানান্তর আয় বলতে এই যে সেই ন্যূনতম দামকে বোঝানো হয় যা ছাড়া উপাদান উৎপাদন ক্ষেত্রে নিযুক্ত থাকতে পারে না। যে আমি এখন কাজ করবো না, যদি আমি তাহলে টিচিং প্রফেশনটা ছাড়বো না, যে আমি তো ওখানে গিয়ে আমি লাভ করতে পারতেছি না, তাহলে তো আমি এখান থেকে কি করবো না, চাকরিটা ছাড়বো না। তাহলে এখন আমরা খাজনার ক্ষেত্রে আধুনিক তত্ত্ব অনুসারে খাজনার সূত্রটা আমরা জানতেছি, খাজনা ইকুয়াল টু মোট বা প্রকৃত আয়, বা প্রকৃত আয় মাইনাস যোগান দাম বা স্থানান্তর আয়। খাজনা ইকুয়াল টু মোট বা প্রকৃত আয় মাইনাস যোগান দাম বা স্থানান্তর আয়। ঠিক আছে? খাজনা সূত্রটা লিখো, কারণ একটু পরে আমরা চিত্র থেকে খাজনা বের করবো, তো সেজন্য আমরা খাজনা সূত্রটা লিখে ফেলো। খাজনা ইকুয়াল টু মোট বা প্রকৃত আয় মাইনাস যোগান দাম বা স্থানান্তর আয়। আচ্ছা, এখন আসো কোন প্রতিষ্ঠানের প্রকৃত আয় এবং স্থানান্তর আয়ের পার্থক্যের কারণেও খাজনা নির্ধারণের পার্থক্য সৃষ্টি হয়। এখন আসলে স্থিতিস্থাপকতা দৃষ্টিকোণ থেকে আমরা খাজনা 3 প্রকার, এটাকে কি করবো এখন আমরা ভালো করে দেখবো কিভাবে প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়ালি এখানে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করে এখানে খাজনা নির্ধারণ করেছে। প্রথম দেখো, যখন উপকরণের যোগান পূর্ণ স্থিতিস্থাপক। উপরে হেডিং দাও, যখন উপকরণের যোগান পূর্ণ স্থিতিস্থাপক। যখন উপকরণের যোগান পূর্ণ স্থিতিস্থাপক। দেখো, পূর্ণ স্থিতিস্থাপক এখানে আসলে বলতেছে কি, আমরা যেখানে দাম স্থির থাকা সত্ত্বেও আমরা যদি সেক্ষেত্রে আমরা উপকরণের পরিমাণটাকে বাড়াতে পারি, উপকরণের যোগানটাকে বাড়াতে পারি দাম স্থির থাকা অবস্থা। এটা আসলে কখন ছিল এই অবস্থাটা, যে আমরা তো বর্তমান প্রেক্ষাপটে কিন্তু আমরা দাম স্থির থাকা অবস্থায় যোগানটাকে, ভূমির যোগান আমরা এখানে দেখতেছি দিয়ে দিছে, ভূমির যোগান কিন্তু আমরা নর্মালি কিন্তু বাড়াতে পারিনি। এটা কখন ছিল, যখন ধরো একদম আমরা যদি বলি আদিম সমাজ ব্যবস্থায়, সেক্ষেত্রে আদিম সমাজ যখন সেটাকে গোল্ডেন অর্থনীতি বলা হতো, স্বর্ণযুগ বলা, গোল্ডেন এজ অফ ইকোনমি। গোল্ডেন এজ অফ ইকোনমিতে সেক্ষেত্রে দেখা যেত যে দাম স্থির থাকা অবস্থা, এক্ষেত্রে কি মানুষ যেহেতু কম ছিল, মানুষ কম থাকার কারণে কিন্তু সেক্ষেত্রে পার হেড পপুলেশনের ক্ষেত্রে জনসংখ্যা মানে যে পরিমাণ জনসংখ্যা ছিল, ল্যান্ড কিন্তু ছিল তার তুলনায় বেশি। তাহলে সেক্ষেত্রে দাম স্থির থাকা অবস্থায় কিন্তু মানুষ নিজের ইচ্ছা মতো ভূমিটাকে ব্যবহার করতে পেরেছে। এখন যেমন ধরো কানাডাতে যে প্রচুর পরিমাণে কি করে মানুষ ওরা অভিবাসী নিচ্ছে, যে বাইরের দেশ থেকে প্রচুর পরিমাণে তারা 3 বছরের জন্য সিলেক্ট করেছে 32 লাখ অভিবাসী নিবে। 2023 সাল পর্যন্ত এত পরিমাণ তারা বাইরের দেশ থেকে মানুষ আসবে, যারা শিক্ষিত মানুষ তারা সেখানে কি করতে পারবে, অ্যাপ্লাই করতে পারে।
তো এই ক্ষেত্রে কেন এই কাজটা করতেছে যে তাদের প্রচুর পরিমাণে ল্যান্ড আনইউজড অবস্থায় পড়ে আছে, প্রচুর পরিমাণ তোমার, কারণ বরফ খুব ঠান্ডার দেশ তো সেক্ষেত্রে মানুষ যেতে চায় কম, তো মানুষ যেহেতু কম যেতে চায় তাদের এই যে ল্যান্ড গুলো আছে, যে ভূমি, প্রচুর পরিমাণ জমি, এগুলো কি হচ্ছে আনইউজড অবস্থায় পড়ে আছে। তো এই জন্য দেখা যাচ্ছে সেখানে কি জমির দামটা কি করে কম, কিন্তু সেক্ষেত্রে কি করতেছে, জমির দামটা আমরা ফিক্স থাকা সত্ত্বেও সেক্ষেত্রে আমি ইচ্ছা করলে ভূমি যোগানটা কি করতে পারি, বাড়াতে পারি, কমাতে পারি, বাড়াতেই পারতেছি ইউজ করার জন্য। হ্যাঁ, যে ইউজ করার জন্য তারা কি করতেছে, যে জমি দিতে পারতেছে। তো এই ক্ষেত্রে যখন দেখো উপকরণের যোগান, যেহেতু দেখুন পূর্ণ স্থিতিস্থাপক, আমরা চিত্রটাতে একটু দেখতেছি যে ভূমি অক্ষে দেখাচ্ছে ভূমির যোগান, লম্ব অক্ষে দেখাচ্ছে আমরা দাম, এবং আমরা যে ভূমি যোগানের যে রেখাটা আঁকতেছি সেটা দেখো কিভাবে আঁকতেছি, ভূমি অক্ষের সমান্তরাল, ভূমি অক্ষের সমান্তরাল, যেটাকে আমরা বলতেছি পূর্ণ স্থিতিস্থাপক যোগান রেখা। অর্থাৎ এই ক্ষেত্রে সেটা হচ্ছে কি ভূমি অক্ষের সমান্তরাল, দামটা পি নটে কি আছে, ফিক্স আছে। এক্ষেত্রে আমি ইচ্ছা করলে কি করতে পারতেছি, কিউ নট থেকে Q1 Q2 Q3 এভাবে ভূমির যোগানটা আমি বাড়াতে পারি। যদি চাহিদা বাড়ে তাহলে সেক্ষেত্রে আমি Q1 Q2 Q3 Q4 এভাবে কি করতে পারি, ভূমির যোগানটা আমরা কি করতে পারি, বাড়াতে পারি। যখন আমার জনসংখ্যা কম থাকে, ভূমির পরিমাণটা বেশি থাকে। কখন পূর্ণ স্থিতিস্থাপক হবে যোগান রেখাটা, বুঝতে পারছো? হ্যালো, জি ম্যাম। কখন পূর্ণ স্থিতিস্থাপক হবে বুঝতে পেরেছো তো? জি ম্যাম। আচ্ছা, তাহলে একটু চিত্র, কথা শোনা যাচ্ছে না ঠিক মতো। সবার কি একই প্রবলেম হচ্ছে? না ম্যাম, আমরা তো শুনতে পাচ্ছি। হ্যাঁ, জি কারণ ম্যাম শোনা যাচ্ছে। না ম্যাম শুনতে পাচ্ছি ম্যাম, কিন্তু একটু আটকে আটকে আসছে আর কি। হ্যাঁ, তোমার কথাটাও কিন্তু একটু আটকে আটকে আসতেছে, বুঝতে পারছো? তোমার ওখানে সম্ভবত নেটের প্রবলেম। জি ম্যাম ওই, হতে পারে। হ্যাঁ, ওই ভৌমিক বলতেছো না? জি ম্যাম। হ্যাঁ হ্যাঁ, তোমার কথাটা একটু ভেঙে ভেঙেই আসতেছে। জি ম্যাম। আচ্ছা, এখন আসো, চিত্রটা এঁকে ফেলো সবাই, যে ভূমি অক্ষ, লম্ব অক্ষ, তারপর পূর্ণ স্থিতিস্থাপক যোগান রেখা, এটা হচ্ছে আমার পি নট এস নট পরিমাণ। চাহিদা রেখা আমরা আগের মতোই জানি, বাম থেকে ডান দিকে নিম্নগামী, ডিডি প্রাইম হচ্ছে আমার চাহিদা রেখা। এতটুকু এঁকেছো সবাই? এতটুকু কমপ্লিট এঁকেছো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এখন আসো ডিডি প্রাইম চাহিদা রেখা, এস পি নট এস নট তোমার যোগান রেখার সাথে ই বিন্দুতে ভারসাম্যে উপনীত হয়েছে। ই বিন্দুতে ভারসাম্যে উপনীত হওয়াতে এক্ষেত্রে আমরা নাম দেখতেছি ভারসাম্য দাম পি নট, এবং যোগানের পরিমাণ আসতেছে কতটুকু, আমার কিউ নট পরিমাণ। ঠিক আছে? এখন দেখো, জি ম্যাম। আমরা এখানে দেখবো, এখন আমরা বের করব কি প্রকৃত আয় কতটুকু আর স্থানান্তর আয় কতটুকু। এক্ষেত্রে আমরা দেখতেছি যে এক্ষেত্রে প্রকৃত আয় এবং স্থানান্তর আয় তোমার টোটালটাই হচ্ছে কি আমার সেম, অর্থাৎ প্রকৃত আয় হচ্ছে আমার ও পি নট ই কিউ নট, এবং স্থানান্তর আয় হচ্ছে আমার ও পি নট ই কিউ নট। অর্থাৎ এক্ষেত্রে আমার খাজনার পরিমাণ হচ্ছে আমার 0, খাজনা হচ্ছে আমার কি 0। অর্থাৎ সেই ক্ষেত্রে আমার দেখো পূর্ণ স্থিতিস্থাপক যোগান রেখার ক্ষেত্রে এক্ষেত্রে কোনো ধরনের খাজনাই আমার আসবে না। হ্যাঁ, খাজনার পরিমাণটা হবে আমার এক্ষেত্রে 0। এটা হচ্ছে যখন উপকরণের যোগান স্থিতিস্থাপক। এরপর আমরা চলে যাই যখন উপকরণের যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক। অস্থিতিস্থাপক কোনটা, যেমন আমাদের দেশের প্রেক্ষাপটে এখন আমরা দেখো দেখো জমির যোগান, আমাদের এখানে কি হচ্ছে, ল্যান্ডটা লিমিটেড, ল্যান্ড হচ্ছে কি আমার সীমিত, ল্যান্ডকে আমি ইচ্ছা করলে কি করতে পারতেছি না, ডান দিকে নিয়ে বাড়াতে পারতেছি না। এখন দেখো এক্ষেত্রে আমার চাহিদা রেখা ডিডি, যোগান রেখা হচ্ছে আমার কত কিউ নট এস, তারা পরস্পর কোন বিন্দুতে ছেদ করেছে, ই বিন্দুতে। আগে বুঝে নাও তারপরে এঁকে নিও। তারা পরস্পর কোন বিন্দুতে ছেদ করেছে, ই বিন্দুতে। তাহলে এই ক্ষেত্রে দাম কতটুকু নির্ধারিত হয়েছে, আমার পি নট। দাম কতটুকু নির্ধারিত হয়েছে, আমার পি নট। এখন দেখো এক্ষেত্রে তাহলে আমার এক্ষেত্রে অর্থনৈতিক খাজনা কতটুকু নির্ধারিত হবে। এখন যেটাও আমি উৎপাদন করবো সেটার পুরোপুরি আমাকে কি করতে হবে, খাজনা দিতে হবে। অর্থাৎ ও পি নট ই কিউ নট এটা পুরাটাই আমার হচ্ছে কি খাজনা আমাকে দিতে হবে। দেখো চিত্রের বিশ্লেষণে দেখো, চিত্রে ও কিউ নট পরিমাণ উপকরণের যোগান স্থির দেখানো হলো, ডিডি চাহিদার ফলে খাজনা তথা অর্থনৈতিক খাজনা হবে ও কিউ নট ই পি নট নির্ধারিত হয়। কোনো কারণে উপকরণের চাহিদা বেড়ে গেলে অর্থনৈতিক খাজনার উপর প্রভাব পড়বে, অর্থাৎ খাজনাটাও কি হয়ে যাবে, বেড়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আয় যেটা হবে, প্রকৃত আয় যেটা হবে সেটা পুরোপুরি আমার কি হবে, খাজনা হবে। ঠিক আছে?
জি ম্যাম। জি ম্যাম। নেক্সট যেটা সেটা হচ্ছে যখন উপকরণের যোগান পূর্ণ স্থিতিস্থাপক অপেক্ষা কম। কখন কম হয়? সাধারণত দেখা যায় বাজারে পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান থাকলে, জমির শ্রেণী একইরূপ বিবেচিত হলে, উৎপাদিত দ্রব্যসমূহ সমজাতীয় হলে। এই তিনটা যদি আমি অনুমিত শর্ত ধরে নেই, এই ৩ অনুমিত শর্তের প্রেক্ষিতেই আমরা দেখব যে উপকরণের যোগান কি হবে? পূর্ণ স্থিতিস্থাপক অপেক্ষা কিছুটা কম হবে। অর্থাৎ চাহিদা রেখা এবং যোগান রেখা আমরা যেভাবে দেখে আসছি যখন রেখাটাগুলো সেরকম হয়। এই চিত্রটা একটু আঁকো, আমরা পয়েন্ট বাই পয়েন্ট একটু ব্যাখ্যা করব। আমার হাতে ৫ মিনিট সময় আছে, ৫ মিনিটের মধ্যে চেষ্টা করব জিনিসটা ব্যাখ্যা করতে। চিত্রটা একটু আঁকো সবাই। চিত্রে ভূমি অক্ষে আঁকবো তোমরা পরিমাণ, যেটা জমির পরিমাণ। লম্ব অক্ষে হচ্ছে আমাদের দাম এবং খাজনা। ডিডি হচ্ছে আমার কি? চাহিদা রেখা। ওএস হচ্ছে তোমার উপকরণের যোগান রেখা। ওএস হচ্ছে আমার উপকরণের যোগান রেখা, যারা পরস্পর ই নট বিন্দুতে ছেদ করেছে। ই নট বিন্দুতে ছেদ করায় আমরা এক্ষেত্রে দেখতেছি যে উপকরণের দাম নির্ধারিত হয়েছে ও পি নট, এবং জমির পরিমাণ বা ভূমির পরিমাণ নির্ধারিত হয়েছে আমার ও কিউ নট পরিমাণ। এতটুকু এঁকেছো সবাই? জি ম্যাম। জি আচ্ছা, ম্যাম। এখন আসো, আমরা এখন কি করব? সরি, খাজনার পরিমাণ বের করব। এখন একটু দেখো, প্রথম আমি ধরে নিই যদি আমি ও কিউ ওয়ান পরিমাণ আমি উপকরণ ব্যবহার করি, ও কিউ পরিমাণ আমি যদি উপকরণ ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে আমার এক্ষেত্রে সরি এক্ষেত্রে আমার উদ্বৃত্ত কতটুকু থাকবে? উদ্বৃত্ত থাকবে তোমার হচ্ছে এ বি পরিমাণ উদ্বৃত্ত, অর্থাৎ আমার এক্ষেত্রে আয় কতটুকু এবং ব্যয় কতটুকু আমরা একটু হিসাব করি। এক্ষেত্রে আমার ইনকাম হচ্ছে ও কিউ নট এ পি নট। হ্যাঁ, ও কিউ নট এ পি নট হচ্ছে আমার আয়। খরচ হচ্ছে ও কিউ ওয়ান বি, এতটুকু হচ্ছে আমার খরচ। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে আমার উদ্বৃত্ত কতটুকু থাকবে? উদ্বৃত্ত হচ্ছে আমার এ বি পরিমাণ, অর্থাৎ ও বি এ পি নট পরিমাণ আমার হচ্ছে উদ্বৃত্ত। ঠিক আছে, আমি যদি কিউ টু পরিমাণে করি, তাহলে সেক্ষেত্রে আমার উদ্বৃত্ত হবে কতটুকু? আমি খরচ হচ্ছে আর কতটুকু সেটা হিসাব করি। ও ডি কিউ টু হচ্ছে আমার খরচ, ও সি ডি কিউ টু হচ্ছে আমার আয়। অর্থাৎ এক্ষেত্রে আমি এই অংশটুকু থেকে ওই অংশটুকু বাদ দিলে আমার কতটুকু থাকবে? সিডি পরিমাণ আমার এখানে খাজনার পরিমাণ থাকবে। উদ্বৃত্ত হচ্ছে এতটুকু। ঠিক আছে, উদ্বৃত্ত হচ্ছে এতটুকু। আর কিউ নটের ক্ষেত্রে আমরা দেখতেছি এখানে আয় ব্যয়ের সমান। তাহলে এই ক্ষেত্রে আমার উদ্বৃত্ত বা খাজনার পরিমাণ কতটুকু হবে? খাজনার পরিমাণ হবে ও ই নট পি নট পরিমাণ, ও ই নট পি নট পরিমাণ। তাহলে এখন আমি যদি পুরো হিসাবটা যদি আনতে যাই, অর্থাৎ খাজনা হবে প্রাপ্ত আয় কতটুকু? প্রাপ্ত আয় হচ্ছে আমার ও পি নট ই কিউ নট, এতটুকু হচ্ছে আমার প্রাপ্ত আয়। আর যোগান দাম হচ্ছে আমার নিচের অংশটুকু হবে, কারণ সাপ্লাই এর নিচের অংশের দিকে হচ্ছে কি আমার যোগান দাম। যেখানে আমার সাপ্লাই দিকে, এটা সাপ্লাই এর নিচের অংশে হচ্ছে আমার যোগান দাম। ও ই নট কিউ নট হচ্ছে আমার কি সরি যোগান দাম হচ্ছে তোমার, হ্যাঁ, ও ই নট কিউ নট হচ্ছে আমার কি? যোগান দাম। তাহলে এখন আসো, আমি মোট আয় ও পি নট ই কিউ নট থেকে মোট খরচ ও ই নট কিউ নট যদি আমি এখানে বাদ দেই, তাহলে আমার কতটুকু আসবে? ও পি নট ই নটই হচ্ছে আমার কি? অর্থনৈতিক খাজনা। ঠিক আছে, ও পি নট ই নটই হচ্ছে আমার কি? অর্থনৈতিক খাজনা। তাহলে তোমরা এখন এভাবে লিখো, এক্ষেত্রে আমাদের প্রাপ্ত আয় হচ্ছে ও পি নট ই নট কিউ ওয়ান, প্রাপ্ত আয় হচ্ছে ও পি নট ই নট কিউ নট, এবং মাইনাস যোগান দাম হচ্ছে তোমার ও ই নট কিউ নট পরিমাণ। ও ই নট কিউ নট পরিমাণ হচ্ছে আমার কি? যোগান দাম। তাহলে এক্ষেত্রে আমার খাজনার পরিমাণ হচ্ছে কতটুকু? ও পি নট ই নট পরিমাণ। ঠিক আছে, এটুকু হচ্ছে আমার কি? অর্থনৈতিক খাজনা। নেক্সট, আজকে তো আমরা এখানে আবার জ্যামিতিক ভ্যালু দিই। আবার বুঝলাম। আচ্ছা, শোনো, আমার হাতে 1 মিনিটের মতো সময় আছে। আমি তো এখন এখানে যতটুকু বুঝেছো গ্রাফিক্যালি আমরা বুঝলাম। নেক্সট ক্লাসে আমি এটাকে আরো তোমার নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে করব, সেক্ষেত্রে তোমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে।
তারপরে এখন যে আমি যতটুকু সময় আছে তার মধ্যে চেষ্টা করি। দেখো এক্ষেত্রে আমি বলতেছি যে আমরা খাজনাটাকে বের করব কিভাবে, প্রাপ্ত আয় থেকে আমি যোগান দামটাকে বাদ দিব। আমার যে ইনকামটা হয় সেই ইনকাম থেকে আমি কি করব, যোগান দামটাকে বাদ দিলে আমি কি পাবো, খাজনা পাবো। তো এখন এখানে একটু দেখো, লক্ষ্য করো যে আমার প্রাপ্ত আয় কতটুকু, ও পি নট ই নট কিউ নট, এতটুকু হচ্ছে আমার প্রাপ্ত আয়। আর যোগান দাম কোনটা, আমরা দেখেছি সাপ্লাই কার্ভটা যেখানে আছে, সাপ্লাই কার্ভে আমরা নিচে দিকে হিসাব করবো, এতটুকু হচ্ছে আমার কি যোগান দাম। যোগান দাম কতটুকু, ও ই নট কিউ নট পরিমাণ। এখন আমার টোটাল আয় ও পি নট ই নট কিউ নট থেকে আমি টোটাল খরচ যেটা বা উপকরণের যোগান দাম ও ই নট কিউ নট বাদ দিলে আমার বাকি যে ডট ডট অংশটা থাকবে না, এটাই হচ্ছে আমার অর্থনৈতিক খাজনা। ও পি নট ই নট এতটুকুই হচ্ছে কি আমার অর্থনৈতিক খাজনা। ঠিক আছে? জি ম্যাম। জি ম্যাম। ম্যাম ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট ক্লাসে আমি আবার তোমাদেরকে যে সংখ্যা দিয়ে করে দেখাবো। ঠিক আছে, আজকে তাহলে তোমাদের জন্য এতটুকুই থাক, আমার এখনই লাইনটা কেটে যাবে। হ্যাঁ, সবাই ভালো থেকো। হ্যাঁ, আসসালামু আলাইকুম ম্যাম।